রাতের বৃষ্টিতে ভেজা এক ছেলেকে এক মেয়ে আশ্রয় দিল। তারপর যা ঘটল তা না কেউ ভেবেছিল, না সে নিজে জানত যে এক মুহূর্তের দয়ামায়া তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত হয়ে দাঁড়াবে। সেটি ছিল এক হাড় কাঁপানো শীতের রাত, এক কম্পমান ছেলে, এক একাকী মেয়ে, আর একটি দরজা যা মনের টানে খুলেছিল ঠিকই, কিন্তু তার আড়ালে যে কাহিনী চলল তা কোনো ঝড়ের চেয়ে কম ছিল না। যাকে সে আশ্রয় দিল সে কি কেবল একজন মুসাফির ছিল, নাকি এমন এক মোড় যা তার পুরো দুনিয়া বদলে দেবে? সেই রাতের পর আর কিছুই আগের মতো থাকল না, না সেই মেয়েটি আর না সেই ছেলেটি। তো জানুন সেই রাত আর সেই একটি সিদ্ধান্তের পেছনে লুকিয়ে থাকা সত্য যা হৃদয়কে নাড়িয়ে দেবে। বন্ধুরা, এটি ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার এক সত্য ঘটনা, যেখানে রাতের নিস্তব্ধতায় যখন চারদিকে অন্ধকার ছেয়ে গিয়েছিল এবং জানলা দিয়ে আসা ঠান্ডা হাওয়ার শোঁশো শব্দের সাথে হালকা ইলশেগুড়ি বৃষ্টি শুরু হয়েছিল, সেখানেই একটি ছোট ঘরে একাকী বসে এক মহিলা ঘুমের ঘোরে পাশ ফিরছিল। ঘরের এক কোণে ছোট একটি ল্যাম্প চলছিল, আর বাইরে আকাশে বিজলি চমকালো, যাতে পুরো জানলা এক মুহূর্তের জন্য আলোকিত হয়ে উঠল। সেই মুহূর্তেই বিছানায় শুয়ে থাকা কবিতার চোখ খুলে গেল। এক মুহূর্তের জন্য সে ঘাবড়ে গেল, তারপর উঠে সরাসরি জানলার দিকে গেল, এবং যখন সে জানলা দিয়ে বাইরে উঁকি দিল তখন তার চোখ থমকে গেল। অঝোর বৃষ্টিতে ঘরের দরজার কাছে একটি ছেলে ভিজে একাকার হয়ে কাঁপতে কাঁপতে বসেছিল। নিজের শরীরের সাথে লেপ্টে থাকা একটি পুরনো কম্বল জড়িয়ে সে বসেছিল, আর তার চোখে কোনো ভয় ছিল না, ছিল কেবল শীতের সাথে লড়াই করা এক নিস্তব্ধতা। কবিতা কিছুক্ষণ তাকে দেখল, আর তারপর বেশি কিছু না ভেবেই সে দরজা খুলল। কে তুমি? কবিতা ধীরে থেকে জিজ্ঞেস করল। সেই ছেলে রাজীব মাথা নিচু করে বলল, মাফ করবেন, আমি রাস্তায় ছিলাম, বাইক পাংচার হয়ে গেল, আর এখন এত রাতে কোনো সাহায্য পেলাম না। শুধু একটি রাত কাটাতে চাই, চাইলে বাইরে বারান্দায় শুয়ে থাকব, শুধু একটু কাঠ আর কম্বল দিন। কবিতা কিছুক্ষণ চুপ থাকল, তার ভেতরের ভয় এক মুহূর্তের জন্য জেগে উঠল, কিন্তু রাজীবের কম্পমান অবস্থা দেখে তার মনে ভয়ের বদলে দয়া জাগল। সে বলল, ঠিক আছে, কিন্তু ভেতরে এসো না, আমি কাঠ আর কম্বল দিয়ে দিচ্ছি। রাজীব মাথা নাড়ল, তার চোখে প্রথমবার একটু স্বস্তি দেখা গেল। কবিতা ভেতরে গেল এবং কিছুক্ষণ পর কাঠের বোঝা আর একটি পুরনো কম্বল নিয়ে ফিরে এলো। সে সব কিছু দরজার কাছে রেখে দিল, আর কোনো কথা না বলে দরজা বন্ধ করে নিল। রাজীব কাঠ জ্বালালো, কিন্তু ঠান্ডা হাওয়ায় তার তাপ বেশিক্ষণ টিকছিল না, আর তার ওপর সেই কম্বলটিও বৃষ্টিতে ভিজে গিয়েছিল। রাত তখন প্রায় 10:30। বিজলি আবার কড়কড় করে ওঠে, আর কবিতার ঘুম ভেঙে যায়। তার তক্ষুনি রাজীবের কথা মনে পড়ে। সে ভাবে এত বৃষ্টিতেও বাইরে কিভাবে বসে থাকবে। সে সাহস করে আবার দরজা খোলে, আর যে দৃশ্য সামনে ভেসে আসে তা যে কারোর হৃদয় নাড়িয়ে দিতে পারে। রাজীব এক কোণে কুঁকড়ে বসেছিল, পুরো শরীর ভিজে গিয়েছিল, দাঁতে দাঁত ঠকঠক করছিল, আর চেহারা নীল হতে শুরু করেছিল। কবিতার মন কেঁদে উঠল। সে দেরি না করে বলল, ভেতরে চলে এসো। রাজীব কিছু বলতে যাচ্ছিল, তক্ষুনি কবিতা আবার বলল, ভয় পেও না, এখন আমার ভরসা আছে, ভেতরে এসো, নয়তো অসুস্থ হয়ে পড়বে। রাজীব কয়েক সেকেন্ড ভাবল, তারপর ধীরে ধীরে উঠল, কাঁপতে কাঁপতে ভেতরে এলো। কবিতা তাকে একটি পুরনো শুকনো কাপড় আর সোয়েটার দিল। এগুলো আমার স্বামীর ছিল, এখন তিনি এখানে নেই, বদলে নাও, নয়তো সর্দি লেগে যাবে। রাজীব কাপড় বদলে যখন বাইরে এলো তখন কবিতা একটি চারপায়ের দিকে ইশারা করে বলল, ওখানেই শুয়ে পড়ো, আর সকাল হতেই চলে যেও। রাজীব সেই চারপাই দেখল, সেটিই সেই বিছানা যেখানে কিছুক্ষণ আগে কবিতা বিশ্রাম করছিল। রাজীব বলল, না না, আপনি এতে শুয়ে পড়ুন, আমি অন্য কোনো কোণে বসে থাকব। কিন্তু কবিতা পরিষ্কার বলল, ঘরে আর বিছানা নেই, আর ঠান্ডায় বসে থাকার মানে হল অসুখ। এই চারপাইতে শো, আমি চেয়ারে বসে থাকব। রাজীব আর কিছু বলল না। সে চুপচাপ চারপাইতে শুয়ে পড়ল, আর প্রথমবার তার ঠোঁটে একটি হালকা হাসি এলো। কবিতা ভেতরে গিয়ে 2 কাপ চা বানিয়ে আনল। রাজীব অবাক হয়ে গেল। আপনি নিজেই বললেন যে ভয় পান, তবু এত কিছু করছেন আমার জন্য। কবিতার চোখে একটু জল ছিল। কখনো কখনো একলা থাকতে থাকতে ভয় কমে যায়, মানুষের কষ্ট তখন বড় মনে হয়। চায়ের উষ্ণতা আর মানবিক সম্পর্কের শুরু এখান থেকেই হলো। চায়ের প্রতি চুমুকের সাথে সাথে যেন সেই শীতের রাত কিছুটা নরম হয়ে এলো, আর কবিতা ও রাজীবের মধ্যে কিছু না বলা কথা গলে জল হতে থাকল। কবিতা ঘিরে থেকে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছিলে তুমি এত রাতে? রাজীব চুপচাপ একটি লম্বা শ্বাস নিল আর বলল, দিদির বাড়ি থেকে বাইক নিয়ে ফিরছিলাম। দুলাভাই বলেছিলেন পড়ে থেকে থেকে বাইক খারাপ হয়ে যাবে, তাই নিয়ে আসছিলাম।
রাস্তায় পাংচার হয়ে গেল, আর আমার কাছে টাকাও শেষ হয়ে গিয়েছিল। কবিতা তার কথা মন দিয়ে শুনল আর বলল, তোমার মা বাবা কোথায়? রাজীবের চোখ ভারী হয়ে এলো। ঝাড়খণ্ডের এক গ্রামে আছে, জঙ্গলে জড়িবুটি বিক্রি করে সংসার চলে। আমিও সেটাই করতাম, কিন্তু পড়াশোনা শেষ করে অন্য কিছু করতে চাই, হয়তো কিছু বড়, কিছু আলাদা। কবিতা হাসল। স্বপ্ন দেখা ভালো কথা। রাজীব তার চোখের দিকে তাকালো আর জিজ্ঞেস করল, আর আপনি আপনি একা কেন এই ঘরে? কবিতার মুখ কিছুক্ষণের জন্য শক্ত হয়ে গেল। তারপর সে চোখ নিচু করে বলল, কখনো এই ঘর আমার দিদিমার ছিল, এখন শুধু আমার স্মৃতির। বিয়ে তো হয়েছিল আমার, কিন্তু যে মানুষের সাথে বিয়ে হয়েছিল সে কয়েক বছর পর আমায় ছেড়ে চলে গেল, অন্য কারোর সাথে চলে গেল। রাজীব চুপ হয়ে গেল। কিছুক্ষণ স্তব্ধতার পর কবিতা বলল, এখন একটি স্কুলে পড়াই। বাচ্চাদের সরলতাই আমায় জীবনের সাথে জুড়ে রাখে। তার কথায় দৃঢ়তা তো ছিল, কিন্তু একটি একাকিত্ব ছিল, যা প্রতিটা শব্দের পেছনে লুকিয়েছিল। রাজীব বলল, আপনি খুব সাহসী। কবিতা হালকা হেসে বলল, সাহস তো তখন করতে হয় যখন আর কোনো পথ খোলা থাকে না। রাতের শীত আর ভেতরের কথা উভয়ই একই রকম প্রভাব ফেলছিল। চার পায়ের একপাশে বসা রাজীব ধীরে থেকে বলল, যদি আপনার ঠান্ডা লাগে তবে আপনি চাইলে এই বিছানায় বসতে পারেন, আমি একপাশে দূরে থাকব। কবিতা প্রথমে কিছু বলল না, কিন্তু তার আঙ্গুলগুলো কাঁপছিল। কিছুক্ষণ পর সে বলল, ঠিক আছে, কিন্তু শুধুমাত্র বরফ ঠান্ডা থেকে বাঁচার জন্য। দুজনে দুকোণে বসে পড়ল, আর তারপর যে গল্প শুরু হলো তা আর থামল না। রাজীব তাকে তার মায়ের কথা বলল, বাবার লড়াই, বোনের বিয়ে, আর কিভাবে তার কাছে মাত্র ৫০ টাকা ছিল যা সে পেট্রোলে খরচ করে ফেলেছিল। কবিতাও জানালো কিভাবে সে একা থাকতে থাকতে নিজের ভেতরের জগৎকে গুছিয়ে নিয়েছে, কিভাবে কিছু সম্পর্কের অভাব এখন অভ্যাসে পরিণত হয়েছে। সেই রাতে দুই অপরিচিত মানুষ একে অপরকে কিছুই দিল না, কিন্তু একে অপরকে সব কথা বলে দিল। সকালের প্রথম আলো যখন জানলায় এসে পড়ল, তখন কবিতা উঠে ভেতরে গেল, আর রাজীবের জন্য আবার গরম চা নিয়ে এলো। রাজীব চা নিতে নিতে বলল, এবার আমার যাওয়া উচিত, কেউ দেখে ফেললে আপনার নামে ভুল বুঝবে। কবিতা হেসে বলল, এখন এত সকালে কোথায় যাবে? পাংচারের দোকানও তো খোলেনি। রাজীব আরও কিছুক্ষণ ওখানেই থেকে গেল। কথাবার্তার মাঝে সময়ের খেয়ালই রইল না। তারপর যখন দিন কিছুটা বাড়ল আর দোকান খুলতে শুরু করল, তখন রাজীব উঠে দরজার দিকে এগোল, কিন্তু এক মুহূর্তের জন্য থেমে গিয়ে পিছন ফিরে কবিতার দিকে তাকাল। আপনি আমার আরেকটি সাহায্য করতে পারেন? রাজীব বলল। কবিতা অবাক হল। বলো। রাজীব বলল, ৫০ টাকা চাই পাংচার সারাতে, ফিরে এসে দিয়ে যাব। কবিতা কিছু না বলে হাসল আর চুপচাপ ভেতর থেকে ৫০ টাকা এনে তার হাতে দিয়ে দিল। এটাও কি জিজ্ঞেস করার কথা? তার সুর ছিল অত্যন্ত কোমল। রাজীব কৃতজ্ঞতার সাথে তার দিকে তাকালো আর বলল, আমি অবশ্যই ফিরব, টাকা দিতে নয়, কিছু মুহূর্ত চুরি করতে। কবিতা শুধু হাসল, কিন্তু তার চোখের যে উজ্জ্বলতা ছিল তা অনেক কিছু বলে দিল। প্রায় ২-৩ দিন পর যখন রাজীব নিজের গ্রামে ফিরল, তখন বাড়িতে সবাই তার চিন্তায় মগ্ন ছিল। মায়ের চোখ দরজায় আটকে ছিল, আর বাবার স্তব্ধতায় প্রশ্ন লুকিয়েছিল। রাজীব সবকিছু ধীরে ধীরে বলল, বাইক, বৃষ্টি, রাত, আর সেই অজানা মহিলার ঘরের কাহিনী। তার মা দীর্ঘশ্বাস ফেলে শুধু এইটুকু বলল, খোকা, দুনিয়ার সবাই খারাপ হয় না, কিন্তু সবার ওপর চোখ বুঝে ভরসা করাও যায় না, বুদ্ধিশুদ্ধি রাখিস। রাজীব মাথা নিচু করে নিল, কিন্তু মনে এক অদ্ভুত চাঞ্চল্য ছিল। কবিতার হাসি, তার কথা, তার চোখের সেই ক্লান্ত কিন্তু শান্ত উজ্জ্বলতা, সবকিছু যেন ফিরে ডাকছিল। আর চতুর্থ দিন সন্ধ্যায় রাজীব পকেটে ৫০ টাকা নিয়ে বাইক নিয়ে সেই রাস্তার দিকে বেরিয়ে পড়ল। সেই ছোট ঘরের দরজায় আবার সেই কড়াঘাত হল। কে? ভেতর থেকে সেই পরিচিত কণ্ঠস্বর এলো। রাজীব বলল, আমি, যে সেই রাতে বৃষ্টিতে ভিজে গিয়েছিল। দরজা খুলল আর কবিতার হাসি তার সামনে ছিল। এসে গেছ? সে নিচু স্বরে বলল। রাজীব পকেট থেকে ৫০ টাকা বের করে তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটি আপনার আমানত। কবিতা টাকা নিল আর কিছুক্ষণ চুপচাপ দেখতে থাকল। তারপর বলল, এত তাড়াতাড়ি ফিরে এলে? আমি ভেবেছিলাম তুমি ভুলে যাবে। রাজীব হেসে বলল, ভুলে যেতাম যদি তবে হয়তো নিজেকেই হারিয়ে ফেলতাম। কবিতা কিছু বলল না, কিন্তু তার চোখ সেই কথাই বলছিল যার জন্য শব্দের প্রয়োজন হয় না। রাজীব বলল,
যদি আপনি বলেন তবে আজকের রাতটা আমি এখানেই থেকে যাই। এবার ঠান্ডার জন্য নয়, শুধু কিছুটা সময় একসাথে কাটানোর জেদ থেকে। কবিতা একবার তাকালো আর তারপর মাথা নাড়ল। সেই রাতে কোনো মেঘ ডাকল না, কোনো বিদ্যুৎ চমকাল না, কিন্তু দুই হৃদয়ের মাঝে এমন এক বন্ধন তৈরি হল যার পদধ্বনি পুরো ঘরে অনুভূত হল। এখনই আসা যাওয়ার সিলসিলা একটি রুটিন হয়ে দাঁড়িয়েছিল। রাজীব যখনই সময় পেত সঙ্গীতার কাছে পৌঁছে যেত। হ্যাঁ, এখন আর কবিতা নাম রইল না, এখন তার নাম সঙ্গীতা হয়ে গিয়েছিল। আর রাজীবের জীবনে সে কেবল একজন সাহায্যকারী মহিলা নয়, একজন সঙ্গীর মতো হয়ে উঠেছিল। তারা দুজনে একসাথে বসত, চা খেত, ঘণ্টার পর ঘণ্টা কথা বলত। পুরনো দুঃখ, অপূর্ণ স্বপ্ন আর নতুন আশার মাঝে একটি সম্পর্ক আকার নিতে শুরু করল। রাজীব কখনো চাষবাসের কথা বলত, কখনো স্কুলের বাচ্চাদের দুষ্টুমির গল্প শুনত। সঙ্গীতার হাসি এখন আর আগের মতো ভারী মনে হতো না, তাতে মিষ্টি ভাব ছিল। এখন তার চুলে কোনো বিষণ্ণতা নেই, বরং চুপচাপ খুশি খেলা করত। আর এভাবেই 6 মাস কেটে গেল। রাজীবের আসা যাবার কথা এখন কারোর নজর থেকে আড়ালে রইল না। একদিন গ্রামের এক মহিলা খুব ভোরে সঙ্গীতার বাড়ি থেকে রাজীবকে বের হতে দেখে ফেলল। গ্রামে কথার কি আর অভাব আছে? কথাটি বনের আগুনের মতো ছড়িয়ে গেল। লোকজন বলতে শুরু করল, সেই মহিলা তো একা, আর ছেলেটি বারবার যায়, দুজনের মধ্যে কিছু তো আছে। যখনই রাজীবের কানে পৌঁছাল, তখন তার মুখ শক্ত হয়ে গেল। সে জানত, যদি এখন চুপ থাকে তবে সেই মহিলা যে বৃষ্টিতে তাকে ভিজতে দেয়নি, এখন সমাজের কথায় ভেঙে পড়বে। আর সেই সন্ধ্যায় রাজীব সঙ্গীতার কাছে পৌঁছাল। তার চোখে এক আলাদা সংকল্প ছিল। সে বলল, সঙ্গীতা, এখন এই আলোচনার ইতি টানতে হবে, কেননা আমরা দুজনে একে অপরকে একটি নাম দিয়ে দিই, বিয়ের নাম। সঙ্গীতা এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তার চোখ ছলছল করে উঠল। সে বলল, কিন্তু তোমার মা বাবা কি আমায় মেনে নেবেন? আমি তোমার থেকে বয়সে বড়, ডিভোর্সি আর একা। রাজীব সঙ্গীতার হাত ধরল আর বলল, আমি ওদের সব বলে দিয়েছি, আর ওনারা শুধু একটি কথাই বলেছেন, যদি তুই খুশি থাকিস তবে আমরাও খুশি। সঙ্গীতার চোখ থেকে অশ্রু পড়তে লাগল, কিন্তু এবারের অশ্রু যন্ত্রণার ছিল না, স্বস্তির ছিল। কয়েক সপ্তাহ পর যখন গ্রামের গলিতে ফুলের সুবাস আর ঢোলের হালকা আওয়াজ শোনা গেল, তখন মানুষের বিশ্বাস হল, এটি আর গুজব রইল না। সঙ্গীতা আর রাজীবের বিয়ের প্রস্তুতি চলছিল। কোনো রাজকীয় আয়োজন ছিল না, কোনো লোক দেখানো ব্যাপার ছিল না, কিন্তু প্রতিটা জিনিসের মধ্যে এক সরলতা ছিল যা দুজনের সম্পর্কের গভীরতা বুঝিয়ে দিচ্ছিল। রাজীবের বাবা মা গ্রাম থেকে এসেছিলেন। তাদের চোখে একটু দ্বিধা ছিল, কিন্তু যখন তারা সঙ্গীতার চোখে আপনত্ব দেখলেন আর সেই ঘরের আনাচে কানাচে নিজের ছেলের খুশি অনুভব করলেন, তখন তারা হাসলেন। বিয়ের দিন মন্দিরে বসে দুজনে হাত ধরেছিল। সেই হাত, যাতে আর কোনো জড়তা ছিল না, কোনো ভয় ছিল না, ছিল কেবল একটি ভরসা। হালকা বৃষ্টি আর মাটির সোদা গন্ধের মাঝে পণ্ডিতমশাই যখনই সপ্তপদীর মন্ত্র পড়লেন, রাজীব চোখ বন্ধ করে নিল। তার মনে পড়ল 6 মাস আগের সেই রাত, যখন বৃষ্টির মধ্যে এক মহিলা তাকে কম্বল দিয়েছিল। আজ সেই মহিলাকেই সে সারা জীবনের ছায়া দিয়ে দিল। বিয়ের পর যখন তারা গ্রামে ফিরল, তখন কিছু লোক তখনও ফিসফাস করছিল, কিছু নজর তখনও প্রশ্ন করছিল, কিন্তু রাজীব সবার সামনে দাঁড়িয়ে শুধু একটি কথাই বলল, যে বৃষ্টির দিনে আমায় ঠান্ডা থেকে বাঁচিয়েছিল, আমি এখন সারা জীবন তাকে একাকিত্ব থেকে বাঁচাব। আর যদি কারোর আমাদের সম্পর্ক নিয়ে সমস্যা থাকে, তবে ভাবুন সমস্যা আমাদের সম্পর্কে নাকি আপনাদের চিন্তাধারায়। তার এই কথায় ওখানে কিছুক্ষণ নিস্তব্ধতা রইল, আর তারপর হাততালির আওয়াজ গম গম করে উঠল। রাজীব আর সঙ্গীতা একটি ছোট ঘর নিল আর একটি স্কুলের কাছে নিজেদের জীবনের এক নতুন অধ্যায় শুরু করল। সময় কাটল, আর কয়েক বছর পর সঙ্গীতা একটি পুত্র সন্তানের জন্ম দিল, এমন এক সন্তান যে তাদের অপূর্ণ জীবনকে পুরোপুরি ভরিয়ে দিতে এলো। আজ রাজীব আর সঙ্গীতা এক শান্ত, সাধারণ কিন্তু আত্মসম্মানে ভরা জীবন অতিবাহিত করছে, এক বাবা মা হিসাবে, যারা শুধু নিজেদের পরিবার নয়, বরং নিজেদের অস্তিত্বকেও একসাথে গড়ে তুলেছে। এখন যখন রাজীব নিজের ছেলেকে স্কুলে যেতে দেখে, বা যখন সঙ্গীতা তার বইপত্রের মধ্যে তার ভবিষ্যৎ গড়ে দেয়, তখন দুজনের চোখে একই স্বস্তি থাকে। যদি সেই রাতে দরজা না খোলা হতো, তবে হয়তো জীবনের সব জানলা চিরকালের জন্য বন্ধ হয়ে যেত। কখনো এক অপরিচিতের সাহায্য থেকে শুরু হওয়া কাহিনী আজ একটি পরিবারের হাসি হয়ে দাঁড়িয়েছে। এই কাহিনী কেবল একটি সম্পর্ক নয়, এটি একটি আদর্শ, এমন এক চিন্তা যা শেখায় যে মানুষের মূল্য বয়স, পরিস্থিতি বা সমাজ দিয়ে ঠিক হয় না, তা নির্ধারিত হয় করুণা, বোধশক্তি আর মানবিকতা দিয়ে।